স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমরা যেটা শিখব, আজকে শিখব হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ৩য়তম অধ্যায়। ওকে, আমি এখানে একটা চার্ট লিখে ফেলেছি, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা অবশ্যই জানতে হবে হিসাব চক্র। হিসাব চক্র থেকে প্রশ্ন আসে ধাপে ধাপে। হিসাব চক্র হচ্ছে মূলত 10টি। এখন তোমাদের অবশ্যই হিসাব চক্রের যে ধাপগুলো আছে, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, এগুলো হচ্ছে ধাপ অনুযায়ী 10টা মুখস্থ রাখতে হবে। কারণ যে কোনো সময় আসতে পারে যে হিসাব চক্রের জাবেদা কততম, এরপরে রেওয়া মিল কততম ধাপ, এরপর আসতে পারে কার্যপত্র কততম ধাপ, আবার আসতে পারে লেনদেন বিশ্লেষণ কততম ধাপ। তার মানে এই ধাপ অনুযায়ী জানতে হলে অবশ্যই আমাদের এই হিসাব চক্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। যে 10টা হিসাব সমীকরণ, এই 10টা আমাদের অবশ্যই তোমরা কি করবে, ক্রমান্বয়ে 10টাই কী করে ফেলবে, মুখস্থ করে নেবে। ওকে, তো আমরা 1 নম্বরে চলে আসি। 1 নম্বরে যেখানে আছে হচ্ছে লেনদেন শনাক্তকরণ। দেখো, লেনদেন শনাক্তকরণ বলতে আমরা আসলে কি বোঝাই? আমরা জানি যে সকল ঘটনায় কি লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই কোনো না কোনো ঘটনা। তার মানে কোনো ঘটনা অর্থাৎ ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে আমরা কি করি, সেটাকে শনাক্তকরণ অর্থাৎ চিহ্নিতকরণ করি যে এটা আসলে লেনদেন। তার মানে লেনদেন শনাক্তকরণ হচ্ছে কিন্তু প্রথম ধাপ। তার মানে যদি সেটা লেনদেন হয়ে যায়, তার মানে ব্যবসায় থেকে আমরা কি সেটাকে চিহ্নিত করি। যখন আমরা চিহ্নিতকরণ করলাম, সেটাকে আমরা কি করে ফেলি, 2 নম্বরে এসে আমরা বিশ্লেষণ করে ফেলি। যে বিশ্লেষণ করে যে এই বিশ্লেষণ থেকে আমরা দুটো পক্ষ বের করি, একটা পক্ষ ডেবিট, একটা পক্ষ ক্রেডিট। তার মানে বিশ্লেষণ থেকে যে এটা আমাদের লেনদেন কি, যদি এই হিসাবটা আমাদের যদি এন্ট্রিটা আমাদের লেনদেন হয়, তার মানে আমরা কী করি, এর 2টো বা 3টা বা অধিক পক্ষ বের করি। এরপরে 3য়তম আসতেছে আমাদের জাবেদা। তার মানে লেনদেন বিশ্লেষণের পরবর্তী আমরা জাবেদাকে এটা কি জাবেদা ভুক্তকরণ করে ফেলি। এরপরে কিন্তু আমাদের ক্রমান্বয়ে চলে আসছে খতিয়ান, রেওয়া মিল, সমন্বয়, দাখিলা, কার্যপত্র। তো 9-10-এ 5তম ধাপ পর্যন্ত তোমরা শিখবে রেওয়া মিল পর্যন্ত। ওকে, তো তোমাদের এখান থেকে যেটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে মূলত হিসাব চক্রটা অবশ্যই তোমরা কি করে ফেলবে, এটা মুখস্থ করে ফেলবে। আমরা এখন পরবর্তী আমরা আগাই। দেখো, আমরা যদি এখন হিসাব সম্পর্কে একটু আলোচনা করি, যে আধুনিক পদ্ধতিতে হিসাব মূলত হচ্ছে 5 প্রকার। হিসাব মূলত হচ্ছে 5 প্রকার। 5 প্রকারের কি কি? 1 নম্বরে হচ্ছে সম্পত্তিবাচক, 2 নম্বরে হচ্ছে ব্যয়, 3 নম্বরে হচ্ছে আয়, 4 নম্বরে হচ্ছে দায়, 5 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো, এই 5টা হিসাব, যে আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। 1 নম্বরে হচ্ছে সম্পত্তিবাচক, 2 নম্বরে ব্যয়বাচক, 3 নম্বরে আয়বাচক, 4 নম্বরে দায়বাচক, 5 নম্বরে মালিকানা সত্ত্ব। দেখো, এইগুলোর কিন্তু প্রত্যেকটা সম্পত্তি, তার আমরা অনেকগুলো সম্পত্তি জানি, কি স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, এরপরে থাকতে পারে অন্যান্য সম্পদ। এখন আমরা জানি যেমন হাতে নগদ, ব্যাংক জমা অর্থাৎ নগদ, এরপর কি থাকতে পারে, ব্যাংক জমা, এরপর যন্ত্রপাতি, আসবাবপত্র, এরপর থাকতে পারে বিনিয়োগ, এরপর যে কোনো অগ্রিম খরচাবলী, আমাদের এগুলো থাকতে পারে। তার আমরা জানি হচ্ছে এগুলো সম্পদ। যেমন তোমার কাছে এখন, যেমন আমি যদি এখন তোমাকে একটা এন্ট্রি বললাম যে ব্যাংকে জমা, তাহলে ব্যাংকে জমা এটা যদি জাবেদাকরণ করে ফেললাম, তাহলে কিন্তু জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। দেখো, এখানে কিন্তু দুটো পক্ষ বের হয়েছে।
একটা পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ, একটা পক্ষ হচ্ছে ক্রেডিট পক্ষ। তার মানে তুমি জানতেছ ব্যাংকটা কি? ব্যাংক হচ্ছে একটা সম্পদ। নগদটা কি হচ্ছে? নগদ একটা সম্পদ। এখন প্রশ্ন হতে পারে যে এতটা আমাদের জানার কি প্রয়োজন? হ্যাঁ, আজকে আমরা এই অধ্যায়ে আমাদের মূলত যেটা অঙ্ক, এই অধ্যায়ে মূলত তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ হিসাবের শ্রেণী বিভাগ এবং এর কি ব্যাখ্যা। আমরা হিসাবের শ্রেণী বিভাগ, আমরা জানি হিসাব মূলত 5 প্রকার। তার মানে এই সম্পত্তিবাচক কোনগুলো? হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, এগুলো কি এক একটা সম্পদ? তার মানে তোমাকে এই জাবেদাকরণ করার পরে তোমাকে দেখাই দিতে হবে ব্যাংক একটা সম্পদ, নগদ একটা সম্পদ। এইভাবে তোমাদের জানতে হবে তার মানে মোট কথা কোনগুলো সম্পত্তি। এরপর যদি আসি যে ব্যয় নিয়ে, ব্যয় কোনগুলো? যেমন হতে পারে ক্রয়, এরপর বেতন, যে কোনো খরচ, মুনাফা জাতীয় খরচ, সেগুলো হচ্ছে এক একটা ব্যয়। এরপর হতে পারে আয়গুলো কী কী হতে পারে? বিক্রয়, বিনিয়োগের সুদ, এরপর সেবা, এগুলো কি হচ্ছে? আয় হয়ে যাচ্ছে। দায় কি হচ্ছে? দায় কোনগুলো? যেমন পাওনাদার, বকেয়া খরচাবলী, পদেয় হিসাব, এগুলো কি? দায়। মালিকানা সত্ত্বের ভিতর যেটা থাকতেছে সেটা হচ্ছে মূলত মূলধনকে কেন্দ্র করে। এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ে যদি একটু চলে যাই, যে আসলে কখন কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট। দেখো, 1 নম্বরে সম্পত্তি যদিতে আসি, তার মানে আমরা যখন জাবেদা করে আসছি তখন জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি? ডেবিট। সম্পদ যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। দেখো, 1 নাম্বার আমাদের জানি কি? সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। 2 নাম্বারে যদি চলে যাই, যে ব্যয়, ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ক্রেডিট। দেখো, উভয়টাই কিন্তু এক এবং 2 নাম্বার এই দুটোই কি? সমান। তার মানে আমরা এক কথায় মনে রাখতে পারি, কি রাখতে পারি? দেখো, যে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে, যদি বৃদ্ধি পায় তাহলে হয় হচ্ছে ডেবিট। সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তার মানে তোমার সম্পত্তির কোনো একটা হিসাব যদি দেখতেছো যে বৃদ্ধি পেল, তার মানে সেই সম্পদটা কি লিখবে? সম্পদ বৃদ্ধি। যেমন তুমি এটার জাবেদা করে ফেলছো, জাবেদা করে ব্যাংক হিসাব ডেবিট আসছে, নগদান হিসাব ক্রেডিট আসছে, তাহলে তুমি এর ব্যাখ্যাটা কি লিখে দিবে? আমরা জানি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, তার মানে সম্পদ এখানে কি হয়েছে? ডেবিট হয়েছে। তার মানে তুমি এখন লিখে দিবে যে সম্পদ বৃদ্ধি। আবার সম্পদ ক্রেডিট হয়ে গেছে, তাহলে সম্পদ ক্রেডিট হয় কখন? যখন সম্পদ হ্রাস পায়। তাহলে তুমি কি লিখে দেবে? যে সম্পত্তি হ্রাস। মোটেও কিন্তু নগদ হ্রাস না, ব্যাংক বৃদ্ধি না। কি লিখে দেবে? যে সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি হ্রাস। এভাবে কখনো কি হিসাব, অর্থাৎ কি তুমি যে তোমার পক্ষ বের হবে, পক্ষটাকে লিখে দিতে পারবে না বৃদ্ধি এবং হ্রাস। সবসময় কোনটা লিখতে হবে? যে সব হিসাবগুলো আছে সেই হিসাবগুলোকেই লিপিবদ্ধকরণ করতে হবে। 1 নাম্বার চলে গেল। এখন আমাদের যে আরও 3টা আছে, কি বাকি থাকলো? কি কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা একত্রে লিখে দিতে পারি যে আয়, দায়, মালিকানা। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ডেবিট। দেখো, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এখন এরা ডেবিট হয় কখন? যখন হ্রাস পায়। যখন আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে তখন হচ্ছে ডেবিট, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ক্রেডিট। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ যখন হচ্ছে তোমাদের ব্যাখ্যা আলোচনা করতে বলবে, ব্যাখ্যা বা কারণ,
তখন কিন্তু এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট। তাহলে দুটো সূত্রকে, দুটো কথাকে যদি আমরা একত্রে গুছিয়ে নিতে পারি, তাহলে আমরা একত্রে কী বলতে পারি? সম্পত্তি ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আবার বাকি তিনটে যদি বলি, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, তার মানে তোমরা যেটা এখান থেকে জানবে এই হিসাবগুলো জানবে, এবং কোনটা কোন হিসাব সেটা কী করবে তোমরা অবশ্যই জেনে নেবে যে কোনগুলো সম্পত্তি, যেমন হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, এরপর স্থায়ী সম্পত্তি, এগুলো হচ্ছে কি তোমাদের সম্পত্তিসমূহ। এরপরে ব্যয় কোনগুলো আছে সেগুলো জেনে নেবে, আয় দায় এবং মালিকানা সত্ত্ব, মূলধন সেটা জেনে নিলাম। ওকে, এখন যদি আমরা তোমাদের একটু প্র্যাকটিসে চলে যাই, দেখো আমি এখানে একটু কিছু কলাম তৈরি করে রেখেছি। কলামের ক্ষেত্রে দেখো এই কলামটা হচ্ছে তোমাদের হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের কারণ সহ শ্রেণী বিভাগ। তোমাদের প্রশ্নটা যদি এভাবে আসে যে হিসাবের কারণ সহ শ্রেণী বিভাগ নির্ণয় করো, তাহলে ক্ষেত্রে তোমাদের এইভাবে দেখিয়ে দিতে হবে। মানে কলামটা এইভাবে হবে, তারিখ, সংশ্লিষ্ট হিসাব। এখন তুমি যদি চাও এখানে সংশ্লিষ্ট হিসাবের ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করে ফেলবে, সেক্ষেত্রে হবে তুমি সংশ্লিষ্ট হিসাবের এখানে হিসাবের পক্ষ নির্ণয় করতে পারো। তাহলে সংশ্লিষ্ট হিসাবের কাজই হচ্ছে তোমার এখানে জাবেদা দেওয়া। যে এন্ট্রিটা আসবে সেই এন্ট্রিটার তুমি এখানে জাবেদা দেবে মাত্র। ওকে, এরপরে হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী বলতে বোঝাচ্ছে যে আমরা জানি হিসাবের শ্রেণী হচ্ছে 5 প্রকার। তার মানে এই 5 প্রকারে যে হিসাব শ্রেণীটা হয় সেটা তুমি এখানে লিখে দেবে। যেমন তোমার জাবেদা করে একটা পক্ষ আসলো নগদ, তাহলে নগদ যদি পক্ষ আসে তাহলে নগদটা কি? নগদটা কার ভিতরে থাকে? 5 প্রকারে সম্পত্তির ঘরে। তার মানে তুমি হিসাবের শ্রেণীতে লিখে দিবে কি? সম্পত্তি। এরপর যদি আসি যে কারণ বা ব্যাখ্যা। কারণ বা ব্যাখ্যা মানে কোনটা? যে আমরা পড়ে আসলাম হিসাবের সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, সেগুলো। ওকে, যদি এখন আমরা একটু প্র্যাকটিস করি, দেখো আমি একটা এখানে জাবেদা লিখে ফেললাম যে নগদে বিক্রয়। দেখো নগদে বিক্রয় 2000 টাকা। যদি এটার জাবেদা করে ফেলি তাহলে হবে নগদান হিসাব ডেবিট, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এতটুকুর কাজ, এটুকু আমাদের মূল প্রশ্ন হচ্ছে নগদে বিক্রয়টা। যদি নগদে বিক্রয় 2000 টাকা হয় তাহলে আমরা এখানে কি লিখব? সরাসরি এখানে এসে তারিখটা লিখে ফেলব। এইখানে যে তারিখটা আসবে সেই তারিখটা লিখে ফেলব এবং সংশ্লিষ্ট হিসাব, অথবা কি লিখতে পারি এই কলামে? হিসাবের পক্ষ। এখানে এসে আমরা জাবেদাটা লিখে ফেলব। কি জাবেদা লিখব? দুটো পক্ষ যে আমাদের আসছে সেই দুটো পক্ষ আমরা এখানে লিপিবদ্ধ করে ফেলব। নগদান হিসাব ডেবিট, অর্থাৎ এখানে লিখব নগদান হিসাব, এবং আরেকটা কি আসলো? বিক্রয় হিসাব। তাহলে এখানে লিখে ফেলব বিক্রয় হিসাব। এতটুকুই সংশ্লিষ্ট হিসাবের কাজ। এরপরে আমরা চলে আসব হিসাবের শ্রেণীতে। হিসাবের শ্রেণী বলতে এখন কোনটা বোঝাচ্ছে? হিসাবের শ্রেণী বলতে দেখো নগদান হিসাব। এখানে নগদান কি? নগদ কিন্তু আমার হচ্ছে সম্পদ। তার মানে এখানে আমি লিখে বলবো হিসাবের শ্রেণী বরাবর সম্পদ। দেখো নগদ বরাবর সম্পত্তি লিখে ফেললাম। বিক্রয় করলে কি হয়? আয় হয়। তাহলে আমি এখানে লিখে ফেলবো আয়। এখন এই কাজ আমার শেষ। এরপর আমি আসবো কারণ বা ব্যাখ্যা। দেখো আমার কিন্তু হিসাবের শ্রেণী বের হয়ে গেছে, সম্পত্তি এবং আয়। তাহলে সম্পত্তি এখন আমি ব্যাখ্যা দিব। কি ব্যাখ্যা দেব? তাহলে সম্পত্তি এখানে ডেবিট হয়েছে যেহেতু, তাহলে সম্পত্তি ডেবিট হয় কখন?
যখন সম্পত্তি বৃদ্ধি পায়। তাহলে কারণে লিখে দিব সম্পদ বৃদ্ধি। এরপর আয় কি হয়ে গেছে? ক্রেডিট হয়ে গেছে। তাহলে আয় ক্রেডিট হয় কখন? দেখো আমরা যেটা পড়ে আসলাম যে এখানে যে আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে এখানে কিন্তু আয় কিন্তু ক্রেডিট হয়ে গেছে, তাহলে এখানে লিখব যে আয় বৃদ্ধি। এতটুকুই হচ্ছে আমাদের হিসাবের শ্রেণীর কাজ। তার মানে যতগুলো পরপর আসবে এরকমভাবে প্রথমে কি করতে হবে? সংশ্লিষ্ট হিসাব বরাবর এখানে দুটো পক্ষ নির্ণয় করতে হবে। দুটো পক্ষ নির্ণয় করার পরে তোমাদের হিসাবের শ্রেণীতে যা আছে, হিসাবের শ্রেণীতে কী করতে হবে? এর হিসাব যে 5 প্রকার, সেই 5 প্রকারকে দেখাতে হবে। হিসাবের 5 প্রকারে দেখানোর পরে তোমাদের কারণসমূহে কী করতে হবে? এর হ্রাস এবং বৃদ্ধি দেখিয়ে দিতে হবে। এবার যদি আমরা চলে যাই আমাদের দ্বিতীয়তমতে, যেটা আছে হিসাবের কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে, আমরা যদি এখন চলে আসি যে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। দেখো একই কলাম, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, কাজগুলো একই, এটা আরও সিম্পল। এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট কলাম, এরপর হচ্ছে কারণ। ঠিক আছে, যদি আমি এখন তোমাদের একটা জাবেদাকরণ করে একটা জাবেদা বলে ফেললাম, যেমন ব্যাংকে জমা, একটা আমি এন্ট্রি বলে ফেললাম যেটার নাম হচ্ছে ব্যাংকে জমা 10,000 টাকা। এটার যদি তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে তারিখের কলামে আমরা কি লিখব? তারিখ লিখে ফেলব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাবে ব্যাংকে জমার জাবেদাটা করব। তাহলে ব্যাংকে জমা, যেহেতু আমি ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমার বৃদ্ধি পেয়েছে কোথায়? ব্যাংকে। সেহেতু আমি এখানে জাবেদাকীকরণ করে ফেলব যে ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, সেহেতু আমি এখানে লিখে ফেলব ব্যাংক হিসাব, এবং লিখে ফেলব আর একটা পক্ষ নগদান হিসাব। ওকে, দেখো এখানে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি চাও এখানে চেনি বিভাগটা নির্ণয় করে দেখাই দিব, তাহলে তুমি এই কারণের জন্য এখানে এক্সট্রা একটা চেনি বিভাগটা নির্ণয় করে দেখাই দিতে পারো। যেহেতু আমরা এখানে এর পূর্বে শিখে আসলাম চেনি বিভাগ, সেহেতু আমি আর এখানে চেনি বিভাগ দেখাচ্ছি না। ওকে, যেহেতু ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এর বরাবর আমি লিখে ফেলব ডেবিট, এবং নগদান কি হয়েছে? ক্রেডিট হয়ে গেছে, সেহেতু এখানে লিখে ফেলব ক্রেডিট। এখন আমি কারণ লিখব। কারণটা কিভাবে লিখব? দেখো এখানে ব্যাংক, ব্যাংক হিসাবটা আমার কি? সম্পদ। যেহেতু ব্যাংক হিসাব আমার সম্পদ, তার মানে সম্পদ এখানে কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে সম্পদ যদি ডেবিট হয়, কি ডেবিট কখন হয়? যখন বৃদ্ধি পায়। তাহলে এখানে লিখব যে সম্পত্তি বৃদ্ধি, এবং নগদ, নগদ আমার কি? সম্পদ, তাহলে আবার লিখব সম্পদ হ্রাস। দেখো আমি আবারও বলতেছি যে এখানে আমি কিন্তু নগদ কিংবা ব্যাংকে অন্তর্ভুক্ত করিনি, এখানে আমি কি অন্তর্ভুক্ত করে ফেলেছি? সম্পদ অন্তর্ভুক্ত করেছি। তার মানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে কখনোই আমার যে পক্ষটা বের হবে সেই পক্ষকে লেখা যাবে না। তার মানে আমি কোনটাকে লিখব? আমি জাবেদাকরণ করার পরে পক্ষ থেকে যেটা ধরে নেব, যদি সম্পত্তি হয় তাহলে সম্পত্তিকে লিখব, যদি আমার আয় হয় তাহলে আমি আয়কে লিখব, যদি আমার ব্যয় হয় তাহলে আমি কাকে লিখব? ব্যয়কে লিখব। যেমন যদি তুমি ধরে নাও যে ভাড়া প্রদান, যদি তুমি এখন ধরে নাও ভাড়া প্রদান, তার মানে তুমি এখানে কি করে ফেলবে? জাবেদাটা লিখে ফেলবে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
কী করবে এখানে? পক্ষ নির্ণয় করবে। ভাড়াটা কি তোমার ব্যয় হয়ে যাচ্ছে, তার মানে তুমি লিখে ফেলবে ব্যয়। এখন এই যে ব্যয় হয়ে গেল, তার মানে তুমি কিন্তু ভাড়া লিখবে না, ব্যয় লিখবে। তো অবশ্যই তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি অবশ্যই এই পক্ষগুলোকে আগে ধরে নিবে যে তোমার এই পক্ষটা সম্পদ নাকি ব্যয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব। ওকে, যদি তোমরা এতটুকুই মূলত শিখবে এই অধ্যায় থেকে। এর পাশাপাশি তোমাদের এই অধ্যায় থেকে একতরফা দাখিলা পদ্ধতির কিছু অঙ্ক আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একতরফা দাখিলা পদ্ধতি শিখব। তো তোমাদের হিসাব সমীকরণ এই দুতরফা দাখিলা পদ্ধতি পারতে হলে অবশ্যই যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে হিসাব চক্রের ধাপগুলো থেকে অবশ্যই নৈর্ভিত্তিক প্রশ্ন আসবে। একে হিসাব চক্রের ধাপগুলো মুখস্থ করে নেবে। এরপর 2 নম্বরে হচ্ছে তোমাদের হিসাব 5 প্রকার: সম্পত্তি, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5টা হিসাব তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং এই 5টা হিসাবের কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো মুখস্থ করে নিতে হবে। 3 নাম্বার যেটা হচ্ছে যে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, এই ধরনের যে 5টা ধাপ আছে এই ধাপগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এরপরে এগুলো মুখস্থ করে হওয়ার পরে কী করবে? তুমি অঙ্কতে প্র্যাকটিস করবে। তারপরে দেখবে ইনশাল্লাহ তুমি অবশ্যই অঙ্কগুলো অনেক ইজিলি মনে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আজকের মতো আল্লাহ হাফিজ।